Officially, this is our lecture 22. And before starting today's class, there is two announcements for you. Number one is for your class test announcement. আমার আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আমাদের আরেকটা ক্লাস টেস্ট নিতে হবে। আজকে আমার এটা মনে হয়েছে, সো আমি একটা ক্লাস টেস্ট নিব, সেটার অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছি। আর হচ্ছে গিয়ে আমাদের আজকে অ্যাটেন্ডেন্সটা নিব, ওটা বিষয় আছে, একদম শুরুতে নিব আজকে। আর আমাদের ভিডিও প্রেজেন্টেশন সেটা হচ্ছে কি, এটা সাবমিশনের ডেট আমি দিয়েছি হচ্ছে আপনার 18 তারিখ, যেটা বলছিলাম আগের ক্লাসও বলেছি। এবং যদি দেখেন আপনি টপিক সাবমিট করার পরে আমি কোনো কমেন্ট করিনি, হুইচ মিনস ইওর টপিক ইজ লক, আপনি সেই টপিকের উপরে কাজ করতে পারেন, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, ক্লাস টেস্টটা কি নেক্সট ক্লাসের পরে নিলে আপনাদের কোনো অসুবিধা আছে? লাইক নেক্সট ক্লাস আমাদের থার্সডে আছে, থার্সডে যদি 2:30টা থেকে আপনাদের ক্লাস টেস্ট থাকে, কোনো সমস্যা হবে? সেখানে ক্লাস অ্যাটেন্ড করতে হবে না, জাস্ট লাইক আমি যেভাবে ফার্স্ট ক্লাস টেস্টটা নিয়েছিলাম, যে গুগল ক্লাসরুমে হচ্ছে কি আপনাদের প্রি শিডিউল একটা এক্সাম থাকবে, সেটা আপনারা জাস্ট অ্যাটেন্ড করবেন, মানে প্রি শিডিউল করাই থাকবে, আপনারা হচ্ছেন গিয়ে আপনাদের জন্য অ্যাসাইন হয়ে যাবে। এবং এটা হচ্ছে গিয়ে আমি জাস্ট একটা ওয়ার্ড ফাইল আপলোড করে দেব, সেখান থেকে আপনাদের কোশ্চেন অ্যান্সার করতে হবে। গুগল ফর্মে এক্সামটা নিব না, নরমাল ওয়ার্ড ফাইলে নিব। আপনারা কি ওকে থার্সডে দিতে পারবেন এক্সাম? কথা বলতে হবে। ম্যাম যারা ওকে হ্যান্ড রেজ করলেই হয়, যারা ওকে আছে। হ্যাঁ মিস, পারবো। ঠিক আছে, তাহলে থার্সডে আমাদের, হ্যাঁ সিটি টুটা নিতে যাচ্ছি থার্সডে, সেটা হচ্ছে 2:30টায়, মানে আপনাদের ক্লাসটা শেষ হবে তারপরে একটা সিটি থাকবে, ঠিক আছে? এবং গুগল ফর্মে নিব না, নরমাল আমি যেরকম ফার্স্ট ক্লাস টেস্ট যেভাবে নিয়েছি, ওয়ার্ড ফাইল একটা আপলোড করে দিয়েছিলাম, ওরকম একটা ওয়ার্ড ফাইল থাকবে, সেখানে জাস্ট হচ্ছে কি এক্সাম, মানে ওটা দেখে আপনারা খাতায় অ্যান্সার করে আমাকে সাবমিট করবেন লিখে, ঠিক আছে? ওকে, সো প্লিজ রেসপন্স। হ্যাঁ হ্যান্ড রিটেন নিব, হ্যান্ড রিটেন Okay. হচ্ছে নিতে যাচ্ছি। ঠিক আছে, সো একটু কাইন্ডলি এখন অ্যাটেন্ডেন্সে রেসপন্স করেন। গীতা রানী সাহা, এস কে ফারহান হোসেন, সুস্মিতা ভৌমিক বৃষ্টি, Yes, ma'am. শেখ আবু সুফিয়ান পারভেজ, বিপুল চাকমা, Yes, ma'am. মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, শাহাদাত জয়েন করে ঘুমায় গেছে ক্লাসে। নাইম হাসান হৃদয়, কি ব্যাপার, উনাকেও তো দেখলাম, কথা বলে না কেন? দেখেন এখন যদি রেসপন্স না করে আমি কিন্তু অ্যাটেন্ডেন্স দিব না। নাইম হাসান হৃদয়, ওকে ফাইন, নাই। নাসিফ তাজমিন দীপ, হোসেন আলতাফ মাহমুদ, আচ্ছা নাই। সোহানুর রহমান, মোহাম্মদ সোহানুর রহমান, আফিয়া হাফিজ, রিয়াসালুর রশিদ, Yes, ma'am. তানভীর খান ওয়ালি, Yes, ma'am. Yes, ma'am. রিজভি আহমেদ, Present, ma'am. মোহাম্মদ আমিনুল ইসলাম, Yes, ma'am. Ma'am, Aminul. দিয়েছি। মোসাম্মদ লিমা আক্তার, আল রোমান চয়ন, আকিব মুরাদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন জুনায়েদ, নাইমুল হাসান রনি, মিরাজ ম্যাম রনি মাহফিজ। তো ছিল ম্যাম। আর নেটে প্রবলেম। হ্যাঁ দিয়েছি যাদের একটু ওটা ইয়া করছি। আচ্ছা, মাহনাজ আক্তার Yes, ম্যাম ma'am. মিরাজ মাহফিজ আসি তো ম্যাম। দিয়েছি। তানভীর আহমেদ, Ma'am, Yes, এখানে ma'am. দেওয়া হয়েছে। হ্যাঁ মাহনাজ দিয়েছি। তানভীর আহমেদ, ইয়েস ম্যাম। রেহানুল ইসলাম, Yes, ma'am. সালমা আক্তার, শাহরিয়া ফাহিম, সাবরিনা সুলতানা, স্বর্ণা আক্তার, Yes, ma'am. মোহাম্মদ শাওন মিয়া, শাওন নাই ক্লাসে,
তো অ্যাবসেন্ট থাকে না নরমালি। ফায়াজ মাহমুদ হক নাই। মোহাম্মদ রাব্বি আনসারি, তালহা রহমান, Yes, ma'am. মুহিত ফেরদৌস খান, নুসরাত জাহান মিম, তাবাসসুম তাহিয়া, মোহাম্মদ হাবিবুল্লাহ, Present, ma'am. রাফি Ma'am. শাফিন। জি বলেন। ম্যাম আমি প্রেজেন্ট আছি। তাবাসসুম তাহিয়া, Yes, ma'am. ওকে। রাফি শাফিন, তাহজিব মুস্তফা শাকিন, মোহাম্মদ গোলাম রাব্বি, শাহনেওয়াজ ইসলাম, Yes, ma'am. মাসুদ বিন আমিন, Yes, ma'am. শারমিন আক্তার কেয়া, মাসরুর আহমেদ। Present, ma'am. ঠিক আছে, সো যেটা বলছিলাম যে আমাদের থার্সডে তাহলে আমরা ক্লাস Ma'am. টেস্ট নিব। জি শাহাদাত, আমার ঘুমাই প্রেজেন্ট একটু গিয়েছিলেন? না, ওয়াশরুমে গিয়েছিলাম sorry ma'am। আচ্ছা ঠিক আছে, দিয়েছি অ্যাটেন্ডেন্স। Ma'am, Shaun Mia. ইয়াটা বলেন, শাওন, আচ্ছা মোহাম্মদ শাওন। আর কেউ আছেন অ্যাবসেন্ট করেছেন? মিস ম্যাডাম আমি দিয়েছি। গীতা রানী দিয়েছি, গীতা রানী সাহা পেয়েছেন। আচ্ছা, আমি একটু যেটা বলতেছিলাম, থার্সডে মিনস হচ্ছে 6 তারিখ। ঠিক আছে, 6 তারিখ এক্সামটা নিতে চাচ্ছি, মানে আমাদের নেক্সট যে ক্লাস সেই ক্লাসে আমি ক্লাস টেস্টটা নিতে চাচ্ছি। আর সেটা হচ্ছে যে আচ্ছা তাদের রেকর্ডেড ভার্সনটা আপলোড করা হয়নি, এটার একটা কমেন্ট হতে পারে যে ম্যাডাম রেকর্ডেড ভার্সন আপলোড করা আছে ইউটিউবে, আমি হচ্ছে যেটা জাস্ট আপনাদের জন্য পাবলিশ করি নাই। আচ্ছা আজকে একটু মনে হয় সবারই নেটওয়ার্কের প্রবলেম, আমি ইয়াটা বুঝতে পারছি না। যাই হোক, আমি যদি মানে আপনার ইয়াটা না আসে, আপনি একটু কাইন্ডলি কমেন্ট লেখেন, আমি তাহলে হচ্ছে রিপ্লাই দিতে পারবো। আচ্ছা, রেকর্ডেড ভার্সন গুলো আপনাদের ইউটিউবে আমি আপলোড করে রেখেছি, আমি জাস্ট হচ্ছে ওটা পাবলিশ করে দিব, তাহলে আপনারা পেয়ে যাবেন, ওটা ওখান থেকে আসবে। আচ্ছা, ক্লাস টেস্টে আমরা কতটুকু হচ্ছে গিয়ে স্টাডি করব সেটা হচ্ছে কথা। আমরা এখন পর্যন্ত যা যা পড়েছি, অর্থাৎ এখন পর্যন্ত আমরা শেষ করে আসছি হচ্ছে গিয়ে মোনার্কিটা শেষ করেছে এবং ডেমোক্রেসিটা শেষ করেছে। সো এতটুকু পর্যন্ত আমাদের আজকে ডেমোক্রেসি ফুল শেষ হয়ে যাবে, এবং দেন হচ্ছে আমরা আসলে পলিটিক্যাল পার্টিতে চলে যাব। কিন্তু পলিটিক্যাল পার্টিটা আসবে না, আমরা শুধু ডেমোক্রেসি পর্যন্ত আমরা ক্লাস টেস্টে জন্য স্টাডি করবো। অর্থাৎ ডিক্টেটরশিপ এন্ড মোনার্কি, অর্থাৎ একনায়কতন্ত্র এবং গণতন্ত্র, দুটো অপোজিট যে টাইপস অফ গভর্নমেন্ট আছে, এই দুটোর উপর আমাদের ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্ট খুব সিম্পলিয়েস্ট ওয়েতে হবে, অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে আমাদের যে আমাদের যে মানে গুগল ক্লাসরুম আছে, ক্লাসরুমে আমি নর্মালি যে একটা ফাইল আপলোড করে দিই সেভাবে ফাইল আপলোড করে দিব। সেখানে আপনারা একটা কোশ্চেন পাবেন, সেই কোশ্চেনটা জাস্ট হচ্ছে গিয়ে অ্যান্সার করতে হবে। কিন্তু আবারও বলছি, যেহেতু আমি কোশ্চেন দিচ্ছি, এর ইজিয়েস্ট ওয়েতে দেওয়া মিন্স হচ্ছে সেটাতে প্লাগারিজম কোনোভাবেই আমি একসেপ্ট করব না। সো আবারও রিকোয়েস্ট করছি, যদি 0, 1, 2 এরকম মার্কস না পেতে চান, তাহলে হচ্ছে গিয়ে প্লাগারিজম স্কিপ করে নিজ দায়িত্বে কনসেপচুয়াল অ্যান্সার করবেন। আবারও বলছি, আমি কনসেপচুয়াল অ্যান্সার একসেপ্ট করছি, এবং এটা আমি একসেপ্ট করবো হচ্ছে, আমি বেশি প্রেফার করবো এখানে যদি হ্যান্ড রিটেন আপনি ক্লাস টেস্ট দেন, অর্থাৎ আপনি কোশ্চেনটা পেলেন, খাতায় অ্যান্সার লিখে দেন ছবি তুলে আপলোড করে দিবেন, এটা আমার সবচেয়ে প্রেফারেবল এখানে। এবং আবারও বলছি যে প্লাগারিজমটা আমি স্ট্রিক্টলি ফলো করব। আমি 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 গতবারের কম্পারেটিভের এক্সপিরিয়েন্স বলছি, গতবার কম্পারেটিভের কোর্সে যারা ছিল ওদের সাথে কথা বলে নিতে পারেন চাইলে, ওরা ক্লাস টেস্টে আনফরচুনেটলি ওরা এরকম 1, 2, 3, 4 হাইয়েস্ট মনে হয় একটা স্টুডেন্ট 4 বা 5 পেয়েছিল, শুধুমাত্র এই কারণে যে আমি যে দুটো ক্লাস টেস্ট নিয়েছি দুটোতেই তারা হচ্ছে গিয়ে প্রচুর কপি পেস্ট করেছে। সো কপি পেস্ট যেহেতু করেছেন, কপি পেস্টই অ্যান্সার পাবেন। সো কোনোভাবে প্লাগারাইজড আমি কোনো কিছু চাচ্ছি না,
কারণ মোনার্কি বা ডিক্টেটরশিপ আমরা যাই পড়ে আসি না কেন, এটা পুরোটা মানে কনসেপ্ট থেকে নিজ থেকে লেখা যায়। আপনাকে যদি আমি বলি যে রাইট ডাউন সাম পজিটিভ পার্টস অফ ডেমোক্রেসি, দেখেন নিজে থেকেই কিন্তু আপনি ডেমোক্রেসির অনেক ভালো দিক সম্পর্কে আলোচনা করতে পারবেন। বা নেগেটিভ পার্ট গুলো যদি বলি, সেখানেও কিন্তু অনেকগুলো নেগেটিভ পার্ট নিয়ে আলোচনা করতে হবে। এটার জন্য আমার কোনো হয়তো কি পয়েন্টস গুলো নিতে পারেন, যে কি পয়েন্টস গুলো নিয়ে আমি যাচ্ছি, যে কতগুলো কি পয়েন্টসে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা নিয়ে আসি, কিন্তু বাকি যে ডেসক্রিপশন গুলো সেটা কিন্তু আমরা নিজে থেকে লেখা আমাদের উচিত। আমরা যে ক্লাসে এখন পড়ে আমাদের পারা উচিত। সো আমি আবারও বলছি, আবারও বারবার আপনাদের হচ্ছে ওয়ার্ন করছে, এরপরে কিন্তু আমি ওয়ার্নও করবো না, কিছু বলবো না, একদম ডিরেক্টলি মার্কিংটা ওইভাবে একদম গলাকাটা মার্কিং করে দিব। তারপরে যদি আপনি খারাপ করেন, এই যেটা বলে দিলাম, আমার কিছু করার নাই। ওকে, জি গীতা বলেন। ম্যাম ম্যাম আচ্ছা হ্যাঁ, আমি একজন একজন করে নিই, গীতাটা নিই, তারপর মিরাজের কোশ্চেনটা নিচ্ছি, বলেন। ম্যাম যারা প্রেজেন্টেশন টপিকস নেই এখন পর্যন্ত দেয়নি, মানে আমি দিইনি। দিয়ে দেন, মানে এটা এরকম না, আমি এটার জন্য কোনো টাইম ফ্রেম দেইনি তো। ওকে কিন্তু সাবমিশনের একটা ডেট আছে, সেটা হচ্ছে 18 তারিখ। ওটার ফোল্ডার ওপেন করে দিব তো প্রেজেন্টেশন সাবমিশনের, এই জন্যই বললাম যে দিয়ে ফেলেন, টপিকটা দিয়ে ফেলেন। ওকে হ্যাঁ মিরাজ বলেন। ম্যাম আমাদের সিটিতে কি বেস্ট ওয়ান কাউন্ট হবে না? হ্যাঁ হ্যাঁ, যদি দুইটা অ্যাটেন্ড করেন তাহলে বেস্ট ওয়ান কাউন্ট করব। জি ম্যাম। যদি এখানে কন্ডিশন হচ্ছে দুইটা অ্যাটেন্ড করতে হবে, দুইটা অ্যাটেন্ড করলে বেস্ট ওয়ান কাউন্ট হবে। জি ম্যাম। ওকে ওকে থ্যাংক ইউ। ম্যাম জি, সিটি কি ম্যাম আড়াইটা থেকে হবে মানে ক্লাস শেষে ক্লাস না শেষ ম্যাম? করে, হ্যাঁ ক্লাস শেষ করে প্রিশিডিউল করে দিব, ক্লাস শেষে দেখবেন যে ওটা অ্যাসাইন হয়ে গেছে ওইভাবে। ওকে ম্যাম। আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা কথা বলছিলাম যে দ্য নেগেটিভ সাইড অফ ডেমোক্রেসি, আমরা পজিটিভ সাইডও আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে, লাস্টের দিকের কিছু পয়েন্টস গুলো ছিল। পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে নেগেটিভ পার্ট গুলো নিয়ে আলোচনা শুরু করেছি, শেষ করে দিতে পারতাম, কিন্তু লাস্ট যে তিনটা পার্ট ছিল এটা একটু ডিসকাশনের বিষয় ছিল এবং একটু ওপেন ডিসকাশনের বিষয় ছিল, সেখানে আমি একটু আজকের ক্লাসটা পর্যন্ত সময় নিয়েছি। আচ্ছা, তারপরও নেগেটিভ পার্ট গুলো নিয়ে আরেকবার একটু কথা বলে আসি। প্রথম যে পয়েন্টটা আমরা পেয়েছিলাম, দ্যাট ওয়াজ ইট ওপেনস অ্যান অপরচুনিটি ফর করাপ্ট অফিসিয়াল। দেখা যায় যে ডেমোক্রেসিতে যেহেতু ক্ষমতাটা অনেকের হাতে হচ্ছে ডিস্ট্রিবিউটেড থাকে, একজনে মানে সোকল একজন ক্ষমতাটা পায় না, তো এখানে আপনার অ্যাকাউন্টেবিলিটিটাও আপনার হচ্ছে গিয়ে একটু কম থাকে। অর্থাৎ আপনি আসলে কতজনের কাছ থেকে যে জানতে চাবেন যে আসলে সে ঠিক মতো কাজ করছে কিনা, বিষয়টা অনেকটা এভাবে দাঁড়ায়। অ্যাকাউন্টেবিলিটিটাও হচ্ছে গিয়ে সেখানে কম দেখা দেয়। তো তখন যেটা হয় যে আমরা কিন্তু একটা ওয়ে আউট পেয়ে যাই যে করাপ্টেড হওয়ার। বিকজ আমি দেখতে পাচ্ছি যে লাইক যিনি হচ্ছেন গিয়ে ভূমি অফিসে কাজ করছে, সেও একজন মানে সেও কিন্তু গভর্নমেন্ট চালানোর ক্ষেত্রে ডিরেক্টলি ইনফ্লুয়েন্স ফেলছে, আবার যিনি আমাদের দেশে প্রাইম মিনিস্টার আছে সেও কিন্তু গভর্নমেন্টের একটা পার্ট। এখন মানে ক্ষমতাটা হয়তো কম বেশি থাকতে পারে, কিন্তু সবাই কিন্তু গভর্নমেন্টের পার্ট। এখন ভূমি অফিসে কে কত কিভাবে কাজ করলো, কাজগুলো প্রপার ওয়েতে করলো কিনা, এত কিন্তু তখন আমরা মানে তখন কিন্তু এখানে ডিরেকশন গুলো দেখতে যাই না, বিষয়টা অনেকটা এরকম হয়ে যায়। তো ওটাই বলছিলাম, এই কারণেই যে ইট ওপেনস অ্যান অপরচুনিটি ফর করাপ্ট অফিসিয়াল, আপনাকে একটা সুযোগ দিবে করাপ্টেড হওয়ার বিষয়ে, একটা মানে করাপ্টেড হওয়ার জন্য একটা সুযোগটা দেখা যায় যে এখানে খুব বেশি থাকে। আপনার যখন আপনি ডেমোক্রেসিতে যাবেন, এখানে করাপ্টেড হওয়ার সুযোগটা অনেক বেশি কাজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে সরি আমি একটু চলে গেলাম। তারপরে যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে গিয়ে ইট লিডস টু রং চয়েসেস when we it comes to government অফিসিয়াল বা আমি গভর্নমেন্ট লিডার্স এর কথা যদি বলি, দেখা যায় যে ডেমোক্রেসিতে যেহেতু এটা ম্যাস পিপলের চয়েস থাকে, আমি বলেছিলাম যে এই ক্ষেত্রে ম্যাস পিপল, আমি এখানে কোনো যোগ্যতা থাকে না। অর্থাৎ আমি যে ভোটিং মানে ইলেকশন বা ভোটিং প্রসেস, এটা কিন্তু একটা স্কিলের ব্যাপার আছে, যে আমি মানে আমি আমার বয়স 18, আমি অ্যাডাল্ট, এই কারণে যে ভোট দিতে পারবো এটা আমার কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। আমাকে কিন্তু হচ্ছে গিয়ে আমার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি ভোট দিতে পারবো, আমার হচ্ছে গিয়ে মানে এটাকে আমি কাকে চুজ করা উচিত অ্যাজ এ লিডার, তার কি কি কোয়ালিফিকেশন থাকা উচিত, এইসব নিয়ে কিন্তু আমাদের অ্যানালাইসিস করা উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে যখন আমি ভোটিং এ যাচ্ছি, ম্যাস পিপল যখন ভোট দিতে আসছি, ইলেকশনে যাচ্ছি,
তখন ম্যাস পিপল যখন ভোট দিতে আসছে তখন যেটা হচ্ছে যে আমরা পপুলার ফিগার দেখে ভোট দিয়ে দিচ্ছি, বা আমি যেটা বলেছিলাম যে দেখা যাচ্ছে যেটা পপুলার ফেস, লাইক এখন যদি একটা একটা জায়গায় নির্বাচন হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যদি নির্বাচনে দাঁড়ায় এবং তার এগেনস্টে একজন যথেষ্ট কোয়ালিফাইড একজন এডুকেটেড পার্সন যদি দাঁড়ায়, দেখা যাবে যে এই অ্যাক্টর বা অ্যাক্ট্রেস কিন্তু ভোট পেয়ে যাবে। ধরেন এখন ঢাকা সিটিতে একটা নির্বাচন হচ্ছে, সেখানে যদি শাহরুখ খান দাঁড়ায় আর তার এগেনস্টে যদি হার্ভার্ড থেকে পিএইচডি করাও একজন পার্সনকে আপনি দাঁড় করায় দেন, দেখা যাবে শাহরুখ খান কিন্তু ইলেক্টেড হয়ে যাবে, বিকজ ওই যে তার পপুলারিটি কারণে। এখন শাহরুখ খানের কোয়ালিটি আছে কিনা সেই সেখানে প্রপার ওয়েতে সেখানে গভর্নমেন্ট রান করার বা আপনার গভর্নমেন্টের একটা পার্ট হওয়ার, সেটা কিন্তু আমরা দেখবো না। এই বিষয়গুলো হয়, অথবা আমরা অনেক বেশি প্রভোকড হই বাই দ্য পলিটিক্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ আমি আমার ফ্যামিলি কাকে পছন্দ করছে আমি সেখান থেকে প্রভোক্ট হই, যে ঠিক আছে আমার ফ্যামিলি গ্রুপ পার্টি এ কে পছন্দ করে, আমি পার্টি এ কে ভোট দিচ্ছি, বা আমার ফ্যামিলি পার্টি বি কে পছন্দ করে, আমি পার্টি বি কে ভোট দিচ্ছি। অথবা অনেক সময় আমরা ব্যক্তি বিশেষের থেকে পলিটিক্যাল পার্টিটাকে বেশি ইম্পর্টেন্স দেই, যে ঠিক আছে আমি জানি যে যে আমার এলাকা থেকে নির্বাচনে দাঁড়িয়েছে সে হচ্ছে গিয়ে একজন রং ক্যান্ডিডেট, বাট আমি দেখলাম যে সে আমার পছন্দের পার্টি সি থেকে দাঁড়িয়েছে, সো আমি ভোট দিয়ে দিলাম। এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে কাজ করে। তো এই জন্য দেখবেন যে যখন নির্বাচন হয় এর আগে সেই দলগুলো দেখা যাচ্ছে যে নোটিসেবল পাবলিক ফিগার যারা থাকে তাদেরকে আপনার দেখা যায় যে ইলেকশনে দাঁড় করায়, বা হচ্ছে গিয়ে প্রচুর মানি স্পেন্ড করে অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে, যে তাদের সময়ে কি কি উন্নয়ন হয়েছে, এখন সেই উন্নয়নগুলো আদৌ হয়েছে কি হয়েছে না আমরা কিন্তু তখন তার অ্যাসেসমেন্টে যাই না, আমরা শুধু দেখি ও আচ্ছা ঠিক আছে অমুক পার্টি এটা বললো ঠিক আছে আমরা তাহলে ভোট দিয়ে দিই, বিষয়টা এইভাবে আমরা চিন্তা করি। তারপরে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু যেটা বললাম ওই যে বললাম যে ফ্যামিলি দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে, বা আশেপাশের এনভায়রনমেন্ট, যেমন ধরেন ইন্ডিয়াতে যদি আপনি যান, আমি কিন্তু নেগেটিভলি বলছি না, এগুলো সব পলিটিক্যাল এনভায়রনমেন্ট মেজার করে আমি বলছি। আপনি যদি ইন্ডিয়াতে যান ওখানে বিজেপির এত বেশি পপুলারিটি কেন? ইন্ডিয়া যদি আপনি আমি কালকে এটা নিয়ে একটা আর্টিকেল পড়ছিলাম বিধাম, এটা নিয়ে বলছি। তো বিজেপির এত বেশি পপুলারিটি কেন স্টিল নাও, দুইটা মেয়াদের জন্য 130 কোটির একটা দেশ, এখন বলা হচ্ছে যে ইন্ডিয়ার জনসংখ্যা অলমোস্ট 140 কোটি, তো 140 কোটি একটা দেশ, সেই দেশে এই যে তৃণমূল ক্ষমতায় আসলো ওয়েস্ট বেঙ্গলে, হ্যাঁ পরপর 3 বার, তো কিন্তু বাকি স্টেট গুলোতে এই রেভুলেশনটা কেন হচ্ছে না? আমি বিজেপির এগেনস্টে না, আমি জাস্ট আমার অ্যানালাইসিসটা বলছি। সেটা হচ্ছে ইন্ডিয়ার এনভায়রনমেন্ট এমন, সেখানে মানে ধর্মীয় মূল্যবোধটাকে ব্যবহার করে রাজনীতি করাটা খুব সুবিধা। ইন্ডিয়াতে শতকরা 79% পপুলেশন হচ্ছে গিয়ে আপনার হিন্দুজম বিলিভ করে। হিন্দুজম আপনি শিখদেরও কিন্তু কাইন্ড অফ হিন্দুজমের মধ্যে নিয়ে আসতে পারেন, ওরা কিন্তু বিলিফ সিস্টেমটা কাইন্ড অফ একরকম। আমি এটা বলছি হিন্দুজমটা বিলিভ করে। তো যখন হিন্দুজম বিলিভ করছে, সেই রিলিজিয়নটাকে ব্যবহার করে যে পলিটিক্যাল পার্টিটা হচ্ছে গিয়ে আপনার কাজ করছে, দেখা যাবে যে যে পলিটিক্যাল পার্টিটা কাজ করছে তখনটা হচ্ছে গিয়ে ওই তারা কিন্তু আপনার পলিটিক্যাল পার্টিটা কাজ করছে তখন কিন্তু দেখা যাবে যে তারা হচ্ছে গিয়ে মানে ক্ষমতাটা আরোহণ করার সম্ভাবনা বেশি, যেটা কিনা আমি অন্যান্য যে কংগ্রেস, বা আমি যদি তৃণমূল কংগ্রেসের কথা বলছি ওয়েস্ট বেঙ্গলে, আমি যদি তাদের কথা বলি, তারা কিন্তু ধর্মীয় মূল্যবোধটাকে কম্পারেটিভলি লেস প্রেফার করে, তারা জাতীয়তাবাদের দিকে বেশি প্রেফার যে তারা ভারতীয় বা এই ধরনের আসে। তো এই যে আমি বললাম যে একটা যে পপুলার টপিক, অর্থাৎ আমি এখন বিজেপি থেকে যে সবাই যারা ইলেকশনে দাঁড়াচ্ছে সবাই কি বেটার ক্যান্ডিডেট না, কিন্তু ওই যে আপনার মধ্যে একটা একটা ইনফ্লুয়েন্স দিয়েছে। আমি একটা বড় দেশের এই জন্য ডেমোক্রেটিক কান্ট্রির এক্সাম্পল দিচ্ছি, যেটা স্টেট টু স্টেট আপনার হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট বলেন, কালচার বলেন, ল্যাঙ্গুয়েজ বলেন, সবকিছু ভ্যারি করে। আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে জাস্ট পরের বা যে স্টেট ঝাড়খণ্ডে যান বা উত্তরপ্রদেশে যান, আপনি টোটালি মানুষের ড্রেস আপই চেঞ্জ হয়ে যায়। আপনি দিল্লি তো আসলে খুব পশ দেখায় দিল্লি বা মুম্বাই, বাট আপনি যদি
দিল্লিতে যান, দিল্লির একটা পার্টে যেয়ে দেখবেন যে যথেষ্ট পুয়ার পিপলরা ওখানে থাকে, বা দিল্লিতে একটা লার্জ নাম্বার অফ মুসলিম আপনার থাকে কিন্তু দিল্লিতে। আপনি কিন্তু যান, কিন্তু কিন্তু দিল্লিতে যেও কিন্তু একই জিনিস দেখবেন যে ইনফ্লুয়েন্সটা হচ্ছে গিয়ে কিভাবে করছে, যে ওই যে বললাম যে ধর্মীয় মূল্যবোধের ওইখান থেকে ইনফ্লুয়েন্স করে, আমি এটাকে প্রভোক বলতে পারি, প্রভোক করে কিন্তু হচ্ছে গিয়ে আপনার তাদেরকে মানে ক্ষমতায় তারা কিন্তু আরোহণ করছে। তো এটা প্রত্যেকটা দেশে এরকম থাকে। আমি এটা শুধু ইন্ডিয়া দিয়ে এক্সাম্পল দিলাম। তো এই ক্ষেত্রে এখন দেখেন, আমি একটা পলিটিক্যাল পার্টি একটা নির্দিষ্ট মানে একটি নির্দিষ্ট ধর্মের মূল্যবোধটাকে মেইনটেইন করে রাজনীতি করছে, এটা তাদের যোগ্যতা হতে পারে না। আমার দেখা উচিত যে সে আমার দেশের উন্নয়ন করলো কিনা। এই যে ইন্ডিয়ার কথাই বলি, ইন্ডিয়ার স্বাস্থ্য খাতের অবস্থা যথেষ্ট খারাপ, আমার দেশের স্বাস্থ্য খাতের অবস্থা যথেষ্ট খারাপ। ইন্ডিয়া যেভাবে করোনা নিউ স্ট্রেন ছড়িয়ে পড়ছে, বাংলাদেশে যদি আমাদের অবস্থা এর থেকেও খারাপ হবে। তো এই যে এত করাপশন, এত মানে এইগুলাকে আমি আপনি সুযোগ করে দিয়েছি, কারণ এই কারাপ্টেড পিপলদের আমরাই ভোট দিয়েছি। আমি গভর্নমেন্টকে দোষ দিই না, তো দোষ তো আমাদের, আমরা ভোট দিয়েছি। আমি আপনি ভোট না দিলে তো তারা ক্ষমতায় আসতো না। আমি আপনি ভোট দিয়েছে, আমি আপনি তাদেরকে অপরচুনিটিস দিয়েছে, তো এখন এই কারাপ্টেড পিপলরা ক্ষমতায় চলে আসছে। এখন যখন কারাপ্টেড পিপলরা ক্ষমতায় এসেছে, সে তো করাপশনই করবে। সো বিষয়টা অনেকটা এরকম হয়। তো এই কারণে এখন এই যে বলছি, এই চিন্তাটা যে না, আমার একজন প্রপার পার্সনকে ভোট দেওয়া উচিত, যে আসলেই যথার্থভাবে জনগণের উন্নয়নের কথা চিন্তা করবে, জনগণের কথা চিন্তা করে সেলফ ইন্টারেস্টে না কাজ করে, যে বললাম কমন ইন্টারেস্টে কাজ করবে, এরকম একজনকে ভোট দেওয়া উচিত। এই চিন্তাটা আসলে কতজন করে আমরা ভোট দিই? আমরা কিন্তু এই ধরনের চিন্তা করে ভোট দিতে চাই না। এই জন্যই বলে যে ম্যাক্সিমাম পিপল এই কাজটাই করে, যে দে লিড দ্য রং চয়েসেস when they go to choose the government leader. আচ্ছা, মিরাজ আবারও হ্যান্ড রেজ করেছিলেন, বলেন স্যার, এখানে কোনো ওপিনিয়ন দিতে চান? ম্যাম, আমরা যদি এটা বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি, যে ভোটিং যেটা বললেন হুম। ম্যাম, আমরা তো ভোট দিতে গেলে বলে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, তো সেক্ষেত্রে ম্যাম কি আচ্ছা, করবো? আমরা ওইটা ওই ওই ধরনের কারাপশন নিয়ে কথা না বলি, বাংলাদেশের পার্সপেক্টিভে আমি কিন্তু বলতে পারি, আপনি যদি, এটা ঢাকা সিটিতেও আছে, আমি মানে আমার এলাকা নিয়েই বলি, আমি স্পেসিফিক সে টিমের কথাও বলবো না কোন রাজনৈতিক দল ছিল, আমার বন্ধু বান্ধব তো আছে, তার তো ভোট দিতে যাচ্ছে, তা জিজ্ঞাসা করেছি যে কাকে ভোট দিবে, তো অমুককে ভোট দিবে। এখন আমি বললাম অমুক তো ভালো ইয়া না। এখন তাকে কেন ভোট দিবে? কারণ সে তার পছন্দের রাজনৈতিক দল আহ থেকে তাকে দাঁড় করানো হয়েছে, সো সে তাকে ভোট দিতে যাচ্ছে। অথচ আমি খুঁজে দেখলাম আমার এলাকায় সেইবার নির্বাচনে যারা দাঁড়িয়েছেন তার মধ্যে লেস পপুলার একটা পার্সন ছিল, যে কিনা স্বতন্ত্র প্রার্থী ছিল। সে ছিল হচ্ছে মোস্ট কোয়ালিফাইড ওয়ান। আপনি যদি শিক্ষাগত যোগ্যতা না আদার সবকিছু মেজার করেন, তাহলে দেখা যাবে যে হি ওয়াজ দ্য মোস্ট কোয়ালিফাইড ওয়ান, কিন্তু সে কিন্তু ইলেক্টেড হয় নাই। সে ইলেক্টেড হয়েছে, যেই ইলেক্টেড হোক, সে ইলেক্টেড হয়েছে আসলে তার নিজের যোগ্যতায় না, সে কোন রাজনৈতিক দলের নমিনেশন পেয়েছে সেই যোগ্যতায় হচ্ছে গিয়ে সে ইলেক্টেড হয়েছে। তো এই বিষয়টা বাংলাদেশে আরো বেশি প্রকট। বাংলাদেশে আমরা খুব কম পার্সন আছি যে ভবিষ্যতে আমার উন্নয়ন হবে, আমাদের উন্নয়ন হবে সেটা চিন্তা করে ভোট দিই। এই যে ডিএনসিসি নির্বাচন হলো বা সিটি কর্পোরেশন নির্বাচন, এটা আমি আরো বেশি, আমার কাছে এটা মনে হয় সিটি কর্পোরেশন নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ মেয়র একটা একটা সিটির মেয়র, সে আমার নাগরিক সুযোগ সুবিধা সবকিছু এই সিটি মেয়রের উপর ডিপেন্ড করছে। আমরা কি আদৌ চিন্তা করে ভোটটা দেই? কাউন্সিলর যাদেরকে নির্বাচন, ওয়ার্ড কমিশনার, এদের উপর পুরো ওয়ার্ডের দায়িত্ব ডিপেন্ড করে, দেই ভোট গুলো? দেই না তো। দেই কাকে? যা আচ্ছা দেখি তো, আমি পার্টি ডি কে সাপোর্ট করি বা পার্টি ই কে সাপোর্ট করি বা পার্টি এক্স কে সাপোর্ট করি, ওই পার্টি থেকে কে দাঁড়িয়েছে তাকে ভোটটা দিয়ে চলে আসি। কখনোই চিন্তা ম্যাম, করি না প্লিজ যে, ডোন্ট মাইন্ড, একটু ইন্টারাপ্ট করবো? হ্যাঁ বুঝি, হ্যাঁ বলেন। না ম্যাম, ওই যে যে ভাইয়া বললেন একটু আগে যে ভোট দিতে গেলে বলা হয় যে ভোট দিয়ে দিছে, অথবা এই টাইপের যে সিচুয়েশনটা হয় অনেক সময় ম্যাম, এই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদেরও একটা দিক দিয়ে যে মানে পিপল, আমাদের হচ্ছে জনগণ হিসেবে ভুলটা কোথায় হয়। রিসেন্ট আমাদের এখানে একটা কাহিনী দেখছিলাম লাস্ট টাইম, ওইটা এমন হয়েছিল যে যে ভোট দিতে গেছে
সে তার ইচ্ছা মতো ভোট দিতে গেছে। ফর এক্সাম্পল, আমি আপনাকেও দিতে পারবো, অথবা হচ্ছে আমাদের এখানে অন্য কেউ স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইছে তাকে দিতে পারবো। সো এখানে আপনার তো ভিতরে লোক থাকে কয়েকজন, তো আচ্ছা, আপনার যারা লোক আমি এই ধরনের এগুলা নিয়ে এইসব নিয়ে কোনো আলোচনাই করতে চাচ্ছি না। তো এই না ম্যাম, ইলেকশন, ওইটার না না জন্য না 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 বললাম যে পারভেজ, স্টপ ওইটার জন্য বললাম। স্টপ স্টপ স্টপ। ইলেকশন নিয়ে কি কি কারাপশন হচ্ছে এটা আমার এখন এই আমার ক্লাসের এটা টপিক না। ক্লাসের টপিকের ধারের কাছেও এটা জানা, সো আমি এই টপিকটাই স্কিপ করে গিয়েছি। ইলেকশনে কি ধরনের কারাপশন হচ্ছে আমাদের দেশে হোক, ইন্ডিয়াতেও হয়, ঠিক আছে? কি ধরনের কারাপশন হচ্ছে, ওই যে এখন যে ভোটিংটা আসছে এটা কি কি জানি বলে, ই ভোটিং মানে ইলেকট্রনিক ইলেকট্রিক যে ভোটিং, সেখানে কি করাপশন নিয়ে কোনো কথা হবে না যে আগের রাতে ভোট দিয়ে দিচ্ছেন, আমি যে ভোট দিতে পারছি না, আমার মৃত নানা দাদা এসেও ভোট দিয়ে যাচ্ছে, এগুলা নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলবো না। আমার জাস্ট কথা যেটা ছিল, এখন যদি আমি যেটাই বলছিলাম যে আমরা নিজেই তো রং চয়েস মেক করেছি। আপনি রং চয়েস মেক করে রং পিপুলকে দিনের পর দিন যদি ক্ষমতা দিয়ে রাখেন, একটা মানুষ যদি আহ একটা লং টার্মের জন্য ক্ষমতায় চলে আসে, সে তো স্বেচ্ছাচারী হয়েই যাবে। আমি ধরেন সাপোজ আমি আমি আমার কথাই বলি, ওগুলা বাদই দিলাম ক্ষমতা, এটা তো পলিটিক্স। আমি যদি একটা কোর্স দিনের পর দিন নিতে থাকি, ধরেন আমি একটা কোর্স পরপর 3 সেমিস্টার ধরে নিচ্ছি, তখন আমি কি হবে, আমার নিতে নিতে এমন অবস্থা যাবে আমি কোর্সের প্রিপারেশন না আমি বাদ দিয়ে দিব। বিকজ আমি দেখলাম, আমি চিন্তা করি যে আমি তো গত 3 সেমিস্টার ধরে এই কোর্সই পড়াচ্ছি, তা আমি তো একদম পেজ টু পেজ আমার মেমোরাইজ হয়ে গেছে যে কোন পেজে কি কি পড়ানো, কি কি আছে, তাই না? তখন আমি ক্লাসে কি করবো, আমি যেই প্রিপারেশন, আমি নতুন একটা কোর্স হলে যে প্রিপারেশন নিয়ে পড়াতে যেতাম সেই প্রিপারেশন নিতাম না তো। এখন এখানে দোষ কিসের? দোষ হচ্ছে গিয়ে তাহলে বলতে পারে যে অথরিটি আমাকে কোর্স চেঞ্জ করে দেয়, একই কোর্স বারবার দিচ্ছে, এই জন্য আমি এই ধরনের মানে প্রিপারেশন আচ্ছা, কম নিয়ে তার মানে কি ক্লাস বুঝে নেব করতেছি। ম্যাম, আপনি হচ্ছে আমি আমাদের এই কোর্সটা নিয়ে স্যাটিসফাইড না, আপনি আমাদের ছেড়ে চলে যেতে চাচ্ছেন? আমি কোর্স নিয়ে স্যাটিসফাইড হওয়ার কথা না, আমি কিন্তু কম্পারেটিভ পরপর নিচ্ছি না, আমি কম্পারেটিভ লাস্ট সেমিস্টারে পেয়েছি, এই সেমিস্টার আমার কিন্তু এর না আগে ম্যাম, বেশ আমি অনেক দিন অ্যাকচুয়ালি নেই হচ্ছে নেই। অনেক বেশি হতাশ কম্পারেটিভ গভর্নমেন্টে একটা জিনিস নিয়ে। বিকজ লাস্ট টাইম আমি যেটা দেখছিলাম আপনি নাটক পারফর্ম করাইছিলেন, বাট এবার এখন তো তো সেটা আমরা অনলাইনে করব। অনলাইনে কি আর করার বল না, অনলাইনে কেমনে হইতে পারে, বাট অ্যাকচুয়ালি আই ওয়াজ এক্সাইটেড অ্যাবাউট ইউর মানে লাইক অনলাইনে अगेन। যদি আপনারা করতে যেতেন, প্রথমে তো হচ্ছে গিয়ে অফার দিলাম, পরে দেখলাম যে এটা শুধু শুধু আপনাদের উপরে এক্সট্রা হ্যাসেল ক্রিয়েট করা হবে, আদারওয়াইজ আর কিছুই না। আদারওয়াইজ এটা করা যেত। আচ্ছা যাই হোক, এটা যদি ফেস টু ফেস হয়, কখনো আমরা কখনো না, ইনশাল্লাহ আমরা ফেস টু ফেস ক্লাসে তো ব্যাক করবো, তখন ইনশাল্লাহ আবার এই ধরনের প্রেজেন্টেশন আমরা যাব, ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে, ইনশাল্লাহ যাব। সো যেটা বলছিলাম, এখন এইটা হচ্ছে, এটা আমি সিস্টেমের দোষ বলবো যে আমি একজনকে যদি রেগুলার বেসিসে ক্ষমতা দিয়ে রাখি, সেই ক্ষমতার অপব্যবহার করবে, এবং ক্ষমতা জবাবদিহিতার জায়গা যদি না থাকে সেটা অপব্যবহার করবে। যেমন এখন আমরা ক্লাসে চাইলেও স্বেচ্ছাচারী হতে পারি না, কারণ আমাদের প্রত্যেকটা বিষয়ে অথরিটির এক্সেস থাকে। অথরিটি সবগুলো ক্রস চেক করে যে আমি ঠিক মতো কপি চেক করছি কিনা, লেকচার ডেলিভারি দিচ্ছি কিনা, ম্যাটেরিয়াল শেয়ার করছি, এভরিথিং এটা অথরিটি ক্রস চেক করে। তো চাইলেও এটা হওয়া যাচ্ছে না, যে এই যে চাইলেও আমি হতে পারছি না, এই জবাবদিহিতার জায়গা তো যখন আমি এক্সট্রিম পাওয়ার, আমি যখন একটা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কথা বলছি, সেখানে তো হচ্ছে না। তো এখন তো দোষ আমার আপনার, আমি যদি একই ব্যক্তিকে, অযোগ্য ব্যক্তিকে দিনের পর দিন ক্ষমতায় বসায় রাখি, ঘটনাটা এরকমই ঘটবে। এখন তাহলে কেন আমি অযোগ্য ব্যক্তিকে ক্ষমতা দিব, কেন আমি অযোগ্য ব্যক্তিকে ভোট দিব, সেটাই তো আমার কেন এটা আমি করছি, এটা ডেমোক্রেসি সিস্টেমটারই দোষ। আচ্ছা, তারপরে এই যে সিস্টেমটারই দোষ, সেটাই থার্ড আমার ডিসঅ্যাডভান্টেজেস এ বলছে যে ইট মেক্স ভোটিং এ পার্সোনাল চয়েস। হ্যাঁ, আচ্ছা, মানে কি, দেখেন ভোট দেওয়াটা আমি আবারও বুঝি, ইটস এ কাইন্ড অফ স্কিল। একটা মানুষ, সে 18 বছর হলো আর আমি তাকে ভোট দিতে দিলাম, এইটা কোনো ক্রাইটেরিয়া হতে পারে না, ইটস এ কাইন্ড অফ স্কিল। এবং সেই স্কিলটা হচ্ছে গিয়ে আমাকে মানে আমি এটা মেইনটেইন করা উচিত। তো এখন একটা পার্সন দেখা গেল যে এখন একটা পিএইচডি হোল্ডার, বা আপনি নিজের কথা চিন্তা করেন, আপনি অলমোস্ট গ্রাজুয়েট হওয়ার পথে, আপনার এখন যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আপনি আপনার ইথিক্যাল লেভেলটা যেমন, আপনি আপনি ইথিক্যালি যেরকম ড্রিভেন, আপনি কি যখন ক্লাস 5 এ পড়তেন এরকম ইথিক্যালি ড্রিভেন ছিলেন? আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল এরকম ছিল? অবভিয়াসলি নট। আবার ধরেন, আচ্ছা ক্লাস 5 এর বাদই দিলাম, ক্লাস 10 এ যখন ছিলেন, তখন কি আপনার ইথিক্যালি এরকম ড্রিভেন ছিলেন? দেখেন আস্তে আস্তে কিন্তু আপনার মধ্যে ম্যাচুরিটি বেড়েছে।
আপনি এখন যে ওয়েতে চিন্তা করবেন, আপনি যতটা মুক্ত চিন্তা করতে পারবেন, আমি এটা বলছি যে ফ্রি উইল যেটা আপনার মধ্যে কাজ করবে, যতটা মানে প্রপার ওয়েতে আপনি চিন্তা করতে পারবেন, একটা আনএডুকেটেড পারসন তারা কি এইভাবে চিন্তা করে? আমি তাদেরকে কিন্তু মানে উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, কিন্তু আপনি যখন ভোট দিতে যাবেন, আপনার একটা ভোটের মূল্য যা, যে ওই মানে কোনোদিন শিক্ষার আলো পায়ও নাই, বা হচ্ছে ওইভাবে রাজনীতি বোঝে না, বা রাজনৈতিক জ্ঞান যাদের নাই, তারাও কিন্তু একই রকম ভাবে ভোট দিতে পারে। তো রাজনৈতিক জ্ঞানই আপনি রাখেন না, কম্পারেটিভের মধ্যে একটা কোর্স আপনি পড়ে যাচ্ছেন, এই রাজনৈতিক জ্ঞান আপনি আরো অর্জন জি। করছেন, যে আসলে কোনটা ভালো খারাপ বোঝা কিছুটা হলেও আমরা বোঝা শিখছি। এই বিষয়গুলো যার কোনো জ্ঞানই নাই, সেও কিন্তু ভোট দিতে পারবে, আবার আপনিও ভোট দিতে পারবেন। তাহলে তার ভোট দেওয়াটা, এই যে আবারও বলছি, দ্যাটস এ স্কিল না? সো তার ভোটটা যে অ্যাপ্রোপ্রিয়েট হবে, সে যে একটা পারফেক্ট পারসনকে ইলেক্ট করবে, সেখানে আপনি গ্যারান্টি দিতে পারেন না। Another negative part is এইটাই যে it makes voting a personal choice. আপনি একদম আপনি সবার উপরে চয়েস দিয়ে দিচ্ছেন। এখন সেখানে আপনার অ্যাওয়ারনেস আছে কি নাই সেটা আমি দেখলাম না, এবং আমি বললাম যে আপনাকে আমি রং ওয়েতে মোটিভেটেড করতে পারলাম, যে আপনার ফ্যামিলি সাপোজ পার্টি এ করে, আপনাকে পার্টি এই আপনি ভোট দিবেন, আপনার পছন্দ হোক না হোক, বা পার্টি এ ভালো হোক বা না হোক, বা পার্টি বি, আপনি ওই যে বললাম যে হাতে হিন্দুজম ফলো করেন, তো আপনি বিজেপি কে ভোট দিয়ে দিলেন, কিন্তু বিজেপি যে দেশের উন্নয়ন করছে কি করছে না, স্বাস্থ্য খাতে একদম 12টা বাজায় দিল, করাপশনের মাথায় চড়া দিয়েছে, এগুলো কিন্তু আমরা চিন্তা করছি না। তো বিষয়টা অনেকটা এরকম। আচ্ছা, তারপরে আসি হচ্ছে গিয়ে থার্ড ফোর্থ যে পার্ট, যেটা ইট টেকস টাইম টু মেক ডিসিশন। ডেমোক্রেসিতে যেটা দেখা যায় যে আমরা যখন গভর্নমেন্ট ফর্ম হয়ে যায়, যেহেতু ওই যে বললাম ক্ষমতা একজনের হাতে থাকে না, ক্ষমতা বহুজনের হাতে থাকে, তো সেই ক্ষেত্রে যেটা হয় যে বহুজনের হাতে ক্ষমতাটা যেহেতু থাকে, এই ক্ষেত্রে যেটা হয় যে আমি একটা ডিসিশন নিতে গেলে অনেকগুলো প্রোটোকল মেনটেন করে আসতে হয়, ল গুলো মেনটেন করে আসতে হয়, অনেকের ওপিনিয়ন নিয়ে স্টেপ বাই স্টেপ যখন সেটা একসেপ্টেড হয়ে আসবে, দেন ডিসিশনটা মেক হয়। তো এই ক্ষেত্রে যেটা হয় যে একটা যে কাজটা খুব অল্প সময়ে করা যেত, এত প্রোটোকল মেনটেন করতে, যে ইট টেকস এ লং টাইম টু মেক দ্যাট। সে ফর এক্সাম্পল, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি, ধরেন আমাদের গভর্নমেন্ট যখন চেয়েছে যে পদ্মা সেতু তৈরি হবে, গভর্নমেন্ট কিন্তু এই পদ্মা সেতুর প্রজেক্ট নেয় 2009 সালে। 2009 সালে গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর, কারেন্ট গভর্নমেন্টের কথা বলছি, ওনারা তখন থেকেই ক্ষমতায় আছেন। 2009 সালে ক্ষমতায় আসার পরই ওনারা এই পদ্মা সেতু, যে ঠিক আছে পদ্মার উপরে একটা সেতু তৈরি করতে হবে, প্রথমে প্রাইম মিনিস্টার যখন এই বিল, মানে এটা বিল উত্থাপন করতে হয় পার্লামেন্টে, সো মানে এই প্রস্তাবনা দিতে হয় যে এরকম একটা বড় মেগা প্রজেক্ট আসবে। তো সেই প্রস্তাবনা যখন দিল, প্রথমে ভেটো হলো যে এত বড় প্রজেক্ট বাংলাদেশ ফাইন্যান্স করতে পারবে কিনা। তো আচ্ছা, পরবর্তীতে তারা ভেটো দিয়ে এরকম আসলো যে বাংলাদেশের পক্ষে এত বড় প্রজেক্ট ফাইন্যান্স করা পসিবল না, সো বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর কাছে ঋণ সাহায্য চাবে। এটা করতে করতেই হচ্ছে গিয়ে 2012 সাল পর্যন্ত চলে গেল, এবং দেখা গেল ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স করতে এসেও করলো না, কাজ হচ্ছে গিয়ে যখন করতে গেল তখন ওই যে 2% এমপি মিনিস্টার বের হয়ে গেল, যে সে ডিরেক্টলি বলে দিয়েছে যে যা আসবে সেটা 2% তাকে কমিশন দিতে হবে। তো মানে মানে এই ধরনের একটা চলে আসলো। তারপরে দেখা গেল যে ওখানে প্রজেক্ট বাতিল হয়ে গেল। তারপরে গভর্নমেন্ট চিন্তা করলো যে না, ঠিক আছে, আমরা যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক সরে দাঁড়াচ্ছে, আমরা ওন ফাইন্যান্সে পদ্মা সেতু তৈরি করবো। এখন ওন ফাইন্যান্সে যখন তৈরি করব, তখন প্রথমে কি হলো, তাহলে আগে হচ্ছে গিয়ে সার্ভে করতে হবে, ফিল্ডে যে সার্ভে করতে হবে যে পদ্মা সেতু আদৌ কোথা দিয়ে তৈরি করা সম্ভব। তখন প্রথমে একটা সার্ভে হলো। এখন এই সার্ভে তো আর নিশ্চয়ই প্রাইম মিনিস্টার নিজে যে করবে না, বা যে মিনিস্টার, কমিউনিকেশন মিনিস্টার বা রোডস এন্ড হাইওয়ে মিনিস্টার যিনি, তারাও কিন্তু যে করবে না। সে কি করবে, ইভেন যারা সেক্রেটারিয়েট লেভেলে তারাও করবে না, মাঠ পর্যায়ে যে কর্মকর্তা আছে সড়ক ও জনপদ বিভাগে, তারা যে এই সার্ভে করেছে,
তারা যে সার্ভে করেছে যে কোথায় পদ্মা সেতু তৈরি হওয়া যাবে, সেটার লিঙ্কেজ যে রোড গুলো হবে সেটা কোথা দিয়ে যাবে, রোডের প্রশস্ততা কতটুকু হবে, সেইখানে আসলে রোড আসলেও বানানোর মতো অবস্থা আছে কিনা, সেখানে যদি বাড়িঘর থাকে সেগুলোর কি, এই যে দিস ইজ কল মানে একদম ফিল্ডে যে সার্ভে করে সেগুলা, এই সার্ভে করতে ধরেন, এই সার্ভে কি আর একদিনে করা সময়, এই সার্ভে করতে ধরেন চলে গেছে 6 মাস, সার্ভে রিপোর্ট আসতে চলে গেছে আরো 1 বছর, 1 বছর পর সার্ভে রিপোর্ট আসবে, তারপর গভর্নমেন্ট সেই রিপোর্ট অ্যানালাইসিস করে সেই রিপোর্ট ধর মিনিস্ট্রিতে আসে, মিনিস্ট্রিতে এসে মিনিস্ট্রিতে বোর্ড হয়েছে, বোর্ড হওয়ার পরে যখন সেক্রেটারি লেভেলে এটা একসেপ্টেড হয়েছে, তখন সেক্রেটারি লেভেলে একসেপ্টেড হওয়ার পর সেটা মিনিস্টারের কাছে গেছে, মানে মন্ত্রীর কাছে গেছে, মন্ত্রী যখন চিন্তা করেছে যে হ্যাঁ ওভারঅল প্রজেক্ট ঠিক আছে, তখন সেটা পার্লামেন্টে গেছে, পার্লামেন্টে যায় দেন সেটা বিল একসেপ্টেড হলে, মানে সবাই যদি ভেটো দিয়েছে যে হ্যাঁ এটা হবে, দেন তারপরে যখন প্রেসিডেন্ট এই বিলে সাইন করেছে তখন এই পদ্মা সেতু হওয়া শুরু করলো। তো দেখা গেল পদ্মা সেতুর ভিজিবল কাজ হওয়া শুরু করলো 2014 সালে, 13 বা 14-তে। তো এর আগে 5 বছর কি গভর্নমেন্ট বসেছিল না, কিন্তু এই যে আমি যে কথাগুলো বললাম সেগুলা করেছে। তো এখন আমি এখানে গভর্নমেন্টের দোষ দিতে পারি না, কারণ দোজ আর দ্য প্রসিডিউর না, তো আমাকে তো প্রসিডিউর ফলো করতে হবে, কারণ ডেমোক্রেটিক ওয়েতে গেলে এইভাবেই আমাকে কাজ করে আসতে হবে। এখন ধরেন প্রাইম মিনিস্টার বললো যে আমি এই ঈদে তৃণমূল যে পরিবারগুলো আছে একদম প্রান্তিক যারা খুব পুয়ার তাদেরকে আমি অর্থ সাহায্য দিব, এখন প্রাইম মিনিস্টার চাইলেই কি দিতে পারবেন না, প্রাইম মিনিস্টার এটার জন্য কি ওদের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে যারা হচ্ছে গিয়ে চেয়ারম্যান বা মেম্বার আছে তাদেরকে বলবে যে তুমি তোমার এলাকার যা গরিব জনগণ আছে তাদের একটা লিস্ট তৈরি করো, সেই লিস্ট উপজেলা থেকে জেলা পর্যায়ে আসবে, জেলা থেকে বিভাগীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে থেকে একদম কেন্দ্রীয় যে শাসন ব্যবস্থা তার সেখানে আসবে। এখন এখানে যে প্রত্যেকটা স্টেপে করাপশন হবে না আপনি কিভাবে বলতে পারেন, এবং প্রত্যেকটা স্টেপে আসতে একটা সময় লাগবে নাকি, এই জন্য প্রাইম মিনিস্টার যদি বলে যে আজকে আমি অর্থ সাহায্য দিব, চাইলেও দেন আর দেন সে অর্থ সাহায্য দিতে পারবে না, এইটার জন্য এই লিস্ট তৈরি হয়ে আসতে এটা একটা লং প্রসেসের দরকার আছে, এবং সেখানে প্রত্যেকটা স্টেপে যে বললাম অ্যাকাউন্টেবিলিটিটা কম থাকে, তখন কিন্তু সেখানে কারাপ্টেড হওয়ার সুযোগ থাকে, এটা হচ্ছে বিষয়। এবং এটা ডেমোক্রেসিতে এটা হবেই, এটা আমি কোনো গভর্নমেন্টকে এটা দোষ দিতে পারি না, কারণ ওই যে বললাম ক্ষমতাটা তো একজনের হাতে না, ক্ষমতাটা বহুজনের হাতে ডিস্ট্রিবিউটেড করা, সো এটা হবেই, এই ঘটনাটা ঘটতেই থাকে, এবং আমি সেখানে চাইলেও আসলে হচ্ছে গিয়ে এই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। ওকে, এরপরে যেটা আসছে যে তাহলে ম্যাডাম একটা সলিউশন, এটা সলিউশন আসলে ডিক্টেটরশিপ গভর্নমেন্ট, ডিক্টেটরশিপে এই ধরনের কোনো ওয়ে থাকে না, ডিক্টেটর যেটা বলবে তার মুখের কথাই হচ্ছে আইন, ঘটনাটা অনেকটা এরকমই হয়। তো যদি লাইক আমাদের গভর্নমেন্ট ডিক্টেটর হতো, তা ডিক্টেটরশিপ টাইপ গভর্নমেন্ট হতো, সেক্ষেত্রে ডিক্টেটর বলতো যে আজ পদ্মা সেতু তৈরি হবে, পরের দিনই মানে পরের দিন থেকে ফাইন্যান্স বলে দিত যে ওই প্রজেক্ট থেকে টাকা এনে এখানে পদ্মা সেতুতে দেওয়া হবে, বা ধরেন বলে দিল যে এই বছর বাজেটে যে আমরা যে রেভিনিউ পাবো সেই রেভিনিউ পুরোটাই পদ্মা সেতু তৈরিতে ব্যয় করবো, আমি বাস তৈরি হয়ে শুরু হয়ে যেত, কারণ তার এগেনস্টে বলার কেউ নেই। কিন্তু এখানে যেহেতু সবার মতামত নিয়ে আগানোর বিষয় আছে, সেই কারণে এটা একটা লং প্রসেসে চলতে থাকবে। ওকে, দেন আমার যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে ইট ফেভার্স টু দ্য মেজরিটি, ইয়েস, এইটার আপনি যদি ইন্ডিয়া একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে মেজরিটি মানে মেজর পিপলের ভোটেই তো আপনি আসবেন, তাই না, তাহলে মাইনরিটি যারা মানে মাইনর পিপল যারা তাদের ভয়েসটা রেইজ করার আর এখানে সুযোগ থাকে না। দেন হচ্ছে গিয়ে এবং যেহেতু যারা হচ্ছে গিয়ে যারা মেজরিটি ভোটিং নিয়ে যারা হচ্ছে ক্ষমতায় এসেছে, যে ক্ষমতা এসে তার অবভিয়াসলি সেও চিন্তা করবে যে যেই পিপলদের ভোট পেয়ে আমি আসলাম তাদের ইন্টারেস্টে আমি কাজ করি, তাদেরকে হচ্ছে গিয়ে সাপোর্ট দেই। সো এই বিষয়গুলো কিন্তু অনেকটা এখানে কাজ করে, এবং এখানে দেখা যায় যে মেজরিটি অলওয়েজ উইন, এরকম একটা কথা আসে যে মানে মেজরিটি অলওয়েজ উইন বলতে এখানে যেটা বোঝায়, আপনি যদি ইন্ডিয়ার বা বাংলাদেশেও আসবো আমি, আপনি যদি ইন্ডিয়ার রুলস এন্ড রেগুলেশন গুলো নোটিস করে থাকেন, আমি রেসপেক্ট নিয়ে বলছি, এটা নিয়ে আমি আমাদের দেশের এই জন্য বললাম যে বাংলাদেশের এক্সাম্পলটা আমি এখানে একটা সময় আনবো, রুলস এন্ড রেগুলেশন গুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে হিন্দু রিলিজিয়নে অনেকগুলো ফেস্টিভ্যাল থাকে, লাইক আমি হোলি বলতে পারি, মানে দোল যাত্রা, যেটা দোল পূজা মনে হয় এটাকে বলে। সো
দেখা যাচ্ছে যে হোলি কিন্তু খুব মেজর ফেস্টিভ্যাল না, আমি যদি নর্মালি ধরি মানে আমি দুর্গাপূজার মতো বড় একটা ফেস্টিভ্যাল বলতে পারি না, দুর্গাপূজা বা কালী পূজার মতো। কিন্তু আপনি যদি ইন্ডিয়াতে যান আপনি দেখবেন যে যে ছোটখাটো যে ফেস্টিভ্যাল গুলো আছে সেগুলোতেও কিন্তু ওরা ছুটি পায়, মানে ওদের ন্যাশনাল হলিডে থাকে। এখন মুসলিম আমাদেরও তো অনেকগুলো হচ্ছে গিয়ে এরকম আপনার থাকে, যেটা হচ্ছে আমি ধরতে পারি যে আমাদের ছোটখাটো যে রিলিজিয়াস যেখানে আমাদের ওটা হয়তো আমাদের মানে প্রধান ধর্মীয় উৎসবই না, প্রধান ধর্মীয় উৎসব দুইটা ঈদ, বাকিগুলো কিন্তু না। কিন্তু সেটা দেখা যাচ্ছে যে সেগুলোতে কিন্তু আপনি যদি ইন্ডিয়াতে যান আপনি সেখানে কোনো ছুটিই পাবেন না, বা আপনি ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে যান দেখবেন যে তখন হচ্ছে কি হিন্দুদের যে বিয়াটা বা আমাদের রিলিজন মুসলিম রিলিজনে আমাদের যেটা হচ্ছে কি প্রধান ধর্মীয় ঈদে কোনো ছুটি থাকে না, পূজাতেও কোনো ছুটি থাকে না, ওদের শুধু ক্রিসমাসের ছুটি থাকে। সো বেসিক্যালি দেখা যায় যে যেই কান্ট্রিতে আপনি যাবেন না কেন ওখানে মেজরিটি পিপল যে রিলিজিয়নটা, আমি জাস্ট রিলিজিয়ন দিয়ে এক্সাম্পল দিচ্ছি, এইভাবে আপনি ন্যাশনালিজম বেসিসেও আসতে পারেন বা অন্যান্য আদার্স ফ্যাক্টর গুলো ধরেও আসতে পারেন। সো আপনি যদি না রিলিজিয়ন ধরে আসেন, ওই দেশের যে রিলিজিয়নটা মেজরিটি পিপল যে রিলিজিয়ন ফলো করে দেখবেন যে ওই দেশের রুলস এন্ড রেগুলেশন বা ভ্যাকেশন গুলো বা গভর্নমেন্ট কোন ওয়েতে আসলে আপনার রান হচ্ছে প্রত্যেকটা রিলিজিয়নের ইম্প্যাক্ট থাকে। সো ইন্ডিয়াতে আমি যে বলছি ইন্ডিয়াতে হিন্দু রিলিজিয়নের এখন যারা ক্ষমতা আছে তারা কট্টরপন্থী, অর্থাৎ খুব কঠোর ভাবে জিনিসটাকে মেনটেন করছে। সো ওই কারণে দেখা যাচ্ছে ওদের রিলিজিয়নটা এভাবে সাপোর্ট করে। আচ্ছা আমাদের দেশে যদি আসি একই কথা, আপনি ইন্ডিয়াতে যান আপনি দেখবেন যে দুর্গাপূজাতে ষষ্ঠী থেকে তারা ছুটি পায়, একটা বেশ বড় একটা ছুটি থাকে। তারপরে কালী পুজোর সময় তারা ছুটি পাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে ঈদে হচ্ছে মোস্ট প্রবাবলি রোজার ঈদের ছুটি দেয়, কুরবানির ঈদের ছুটি থাকে কিনা আই ডোন্ট নো, মোস্ট প্রবাবলি ছুটি থাকে না, সব স্টেটে ছুটিও থাকে না, ন্যাশনাল ওয়াইড এটা ছুটি না ওদের। তো আবার বাংলাদেশে আসি, বাংলাদেশে কিন্তু উল্টা ঘটনা, বাংলাদেশে 2 ঈদে আমরা 3 দিন 6 দিন ছুটি পাচ্ছি, ন্যাশনাল হলিডে। আসি তো একইভাবে তাহলে তো দুর্গাপূজাও তো 4 দিন ধরে সেলিব্রেট হয়, 4 দিন ধরে না হোক 3 দিন ধরে তো সেলিব্রেট। দুর্গাপূজায় কি আমরা 3 দিন ছুটি পাচ্ছি? আমাদের দেশে কি হিন্দু রিলিজিয়ন নাই? অবভিয়াসলি 10% পিপল আদার্স রিলিজিয়ন বিলং করে, ছুটিই দিচ্ছে না, একদিন ছুটি দিচ্ছে দশমীর দিন। এটা কি হওয়া উচিত? উচিত না। আমি কিন্তু বলছি এটা উচিত না, কিন্তু এটাই আমাদের দেশে প্র্যাকটিস, বা আপনি ইন্ডিয়াতে যান ইন্ডিয়াতে সেটাই প্র্যাকটিস, বিকজ অফ democracy always support to the majority people. So ওখানে majority people হিন্দু রিলিজিয়ন, সো আমার আপনার রুলস এন্ড রেগুলেশনই হবে হিন্দু রিলিজিয়ন মেনটেন করে। আবার বাংলাদেশে আসলে বাংলাদেশে মেজরিটি পিপল মুসলিম, সো রুলস এন্ড রেগুলেশন মেনটেন হবে আপনার মুসলিম রিলিজিয়ন মেনটেন করে। এটাই হচ্ছে বিষয়। যেমন বাংলাদেশে দেখবেন যে আপনার এটাকে কি বলা যায় যে মানে ফুডের ব্যাপারে, ফুড কনজাম্পশনের ব্যাপারে হালাল বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্স পায়। আমি এই যে বললাম যে সবকিছুতে আসি, হালাল বিষয়টা ইম্পর্টেন্স, মানে যেহেতু মুসলিমদের ক্ষেত্রে খাদ্য গ্রহণে হালাল হারাম বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আমরা দেখা যাচ্ছে যে হালাল বিষয়টা এতটাই ইম্পর্টেন্স পায় যে আমাদের যে ফুড যেটা আমরা কনজিউম করছি খাবারের বিষয়ে, সেটা যখন হচ্ছে গিয়ে যখন আমাদের মানে এটার মানে এটাকে কি বলা যায়, এটা কোয়ালিটি যখন মেজার করছে, এগুলো তো গভর্নমেন্ট মেনটেন করে, এটাও তো কিন্তু হালাল খাবার কিনা বা হালাল ফুড আমি পাচ্ছি কিনা এটা কিন্তু মানে একটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে এখানে আমরা এটাকে আয় হায় আমার কারেন্ট চলে গেল, ওয়েট আমি একটু মোবাইল ডাটাতে সুইচ করে নিই, আদারওয়াইজ আপনাদের ইয়া হয়ে যাবে। একটু 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 ওকে, আমাকে কি এখন শোনা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা আমার কার্ডে চলে গিয়েছে তো মানে মোবাইল ডেটাতে সুইচ করে দিলাম যাতে হচ্ছে গিয়ে শুনতে পাই। সো এই যে আমি এটা বলছিলাম যে মানে দেখা যাচ্ছে যে ইট ফেভারস টু দ্য মেজরিটি, আমি এটাকে খারাপ বলছি না, এটা দেখা যাচ্ছে যে যেই কান্ট্রিতে যাবেন এটা কান্ট্রি টু কান্ট্রি বেসিসে বিভিন্ন ফ্যাক্টর ওয়াইজ এটা ভ্যারি করে। সো বাংলাদেশে যখন আমি আসছি, বাংলাদেশে ওই যে বললাম যে আমাদের হালাল ফুডের একটা বিষয় আছে, সো আমি কিন্তু
মানে বিএসটিআই যেমন যারা ফুড কোয়ালিটি মেনটেন করে, এটা একটা গভর্নমেন্টের একটা ইনস্টিটিউট, ওরাও কিন্তু এইটাতেই এমফাসাইজ করে যে ফুডের যে ইনগ্রেডিয়েন্টস গুলো বা আমরা যে কসমেটিক্স ইউজ করছি এগুলোর ইনগ্রেডিয়েন্টস গুলো হালাল কিনা। এখন এই কথাটা তো আসারই কথা না, কিন্তু কেন আসলো? কারণ বাংলাদেশের মেজরিটি পিপল মুসলিম, আমি যে প্রোডাক্ট ইউজ করবো এটা ইট শুড বি হালাল, এটা একটা কন্ডিশন আমাদের জন্য, তো এটা মেনটেন করা হচ্ছে। তা আপনার তো প্রশ্ন হতে পারে ম্যাডাম এটা তো হচ্ছে গিয়ে হওয়া উচিতই না, কারণ হচ্ছে যখন আমি মানে ইয়া অনুযায়ী যাবো, এখানে তো আমার রিলিজিয়নটাকে প্রেফার করাই উচিত না। এখন প্রেফারটা কেন পাচ্ছে? ওই যে বললাম যে মেজরিটি পিপল একটা নির্দিষ্ট রিলিজিয়ন বিলং করে, সো তাদেরকে নিশ্চয় অসন্তুষ্ট করে গভর্নমেন্ট রান হতে যাবে না। আচ্ছা, ঠিক একইভাবে আবার ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে কিন্তু হালাল ফুডের কোনো বিষয় নাই, মানে ওটা বলছে না যে ওখানে হালাল ফুড পাওয়া যাচ্ছে না, আমি বলতে চাচ্ছি ওটা মানে ম্যান্ডেটরি না যে আমি যে ফুড প্রডিউস করছি বা যে আমি যে কসমেটিক্স প্রডিউস করছি বা আমি যে প্রোডাক্ট মার্কেটিং এসে ইট শুড বি হালাল, এই যে আমার দেশে যেটা একদম স্ট্রিক্টলি মেনটেন করা হচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়াতে মেনটেন করা হচ্ছে না। ক্ষেত্র বিশেষে ওদের কিন্তু কিছু প্রোডাক্ট আছে যেটা আমরা মুসলিমরা কনজিউম করি, সেটা ওরা করে না। লাইক আমরা এটা ওদের, আমি এটাও একই কথা বলছি যে তারা পূজা করে, তারা যেহেতু তাদের কাছে গরু হচ্ছে গিয়ে আপনার দেবতা স্বরূপ, সো অবশ্যই তাদের কাছে এটা খারাপ লাগবে। সো যেহেতু তাদের কাছে দেবতার মতো, সো সেটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে কিন্তু অনেক স্টেটে গো হত্যা নিষিদ্ধ। সেখানে আপনি মুসলিম হলেও আপনি চাইলে ধরেন লাইক আমাদের কুরবানি ঈদে আমাদের তো কুরবানি করতে হয়, সেখানে আমি অ্যাজ এ মুসলিম কুরবানি করতে চাইলে আমি গরু কুরবানি করতে পারবো না, সেখানে আমাকে অন্য কোনো পশু কুরবানি করতে হবে। তো এটা স্ট্রিক্টলি রুলস করে দিচ্ছে। এখন আমি কিন্তু এটার এগেনস্টে কথা বলছি না, কারণ ওখানে মেজরিটি পিপল হিন্দু রিলিজিয়ন মেনটেন করে। তো আমি নিশ্চয়ই গভর্নমেন্টে আছি, আমি তো মেজরিটি পিপলের ইন্টারেস্টই দেখবো, একটা মাইনরিটি পিপল তারা কি চাচ্ছে সেটা কিন্তু আমার তখন ইন্টারেস্টে কাজ হবে না। ঠিক একইভাবে হিন্দু রিলিজিয়নে ওনারা অনেক ফুড কনজিউম করেন যেটা কিন্তু আমাদের দৃষ্টিতে হালাল না। বাংলাদেশে আপনারা কি এটা জানেন এই ধরনের প্রোডাক্ট যে পারচেস করা বা ট্রান্সপোর্ট করা বা এই ধরনের প্রোডাক্টের বিজনেস করা স্ট্রিক্টলি প্রহিবিটেড? আপনি চাইলেও What kind হারা- of বুঝিনি। যেমন আপনি চাইলে ইন্ডিয়াতে কিন্তু অ্যালকোহল হালাল, মানে হালাল হালাল না, মানে অ্যালকোহল মানে একটা হচ্ছে তাদের এটা অ্যালকোহল বিজনেস, ওটা একটা লিগ্যাল বিজনেস। আপনি পারমিট করা। ওরা হচ্ছে গিয়ে অ্যালকোহলটা নিয়ে বিজনেস করতে পারে। ওখানে আপনি মানে গ্রোসারির মতো, আমরা গ্রোসারিতে গেলে যেরকম সবকিছু ওখানে আপনি অ্যাডাল্ট হলে গ্রোসারি থেকে আপনি অ্যালকোহল পারচেস করতে পারবেন। কারণ হিন্দু ধর্মে কিন্তু অ্যালকোহলটা হারাম কোনো প্রোডাক্ট না, মানে ওরা কনজিউম করতে পারে, মানে ওদের ওইভাবে কালচারের সাথেও যায়, prohibited ওদের করা কালচারের হয়নি। সাথেও যায়, ইভেন ওদের কালচারের সাথেও যায়, মেজরিটি পিপল এটা সাপোর্ট করে। বাংলাদেশে কি আমরা চাইলেই প্রকাশ্যে অ্যালকোহল কনজিউম করতে পারি? বা অ্যালকোহল তো কিনতেই পারি না আমাদের দেশে, এটা নেই, কারণ আমাদের দেশের রিলিজিয়নই সাপোর্ট করে না, আমাদের বিক্রি করা যায় কালচারের সাথেই যায় না। আমি রিলিজিয়ন এন্ড কালচার দুটোই আনছি, কালচারের সাথেও যাচ্ছে না। তো তাহলে কেন? তাহলে তো আমি এখন এখানেই তো বলতে পারি কেন অ্যালকোহল আমি কনজিউম করতে পারি না, কারণ কারণটা কি? এই যে আমার গভর্নমেন্ট, ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ইট সাপোর্টস দ্য মেজরিটি পিপল, সো মেজরিটি সাপোর্ট করতে যেহেতু এই অ্যালকোহল কনজাম্পশনটাও রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, এটাই বলতে চাচ্ছিলাম। সো যখনই আপনি ডেমোক্রেসিতে আসবেন, ডেমোক্রেসি কখনোই হচ্ছে গিয়ে নিউট্রাল গ্রাউন্ড থেকে কাজ করতে পারে না। আমরা দেখা যায় যে ডেমোক্রেটিক ওয়েতে কাজকর্মগুলোই এই আপনার হচ্ছে গিয়ে মেজরিটি ফেভার করে কাজ হয়, এটা দেখা যায়। এটাকে আমি একটা ড্রব্যাকস বলবো, ওয়ান অফ দ্য ড্রব্যাকস যেটা। ওকে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে, হ্যাঁ একটা তো সরি একটা পয়েন্ট হচ্ছে স্কিপ করে গেলাম মনে হয়। আচ্ছা, আর একটা বিষয় নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, মানে আমি যে ইট ফেভারস টু দ্য মেজরিটি পিপল যেটা বলছি, এখানে কিন্তু আর একটা বিষয় আমি অবশ্যই মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আমি শুধু রিলিজিয়ন ধরে বললাম, এটা কিন্তু ন্যাশনালিজম ধরে আসতে পারে, কালচার ধরে আসতে পারে। ইন্ডিয়া বাংলাদেশ আমি বললাম যে ওদের কালচার বা ওদের ন্যাশনালিজমই এটা সাপোর্ট করে,
ওদের জাতীয়তাবাদটাই এরকম, মানে ওরা এটা, যেমন আপনি যদি পাঞ্জাবে যান, পাঞ্জাবে হচ্ছে এটা ওদের মানে কালচারের একটা অংশই, যে ওরা হচ্ছে গিয়ে ওদের একটা লোকাল একটা অ্যালকোহল থাকে যেটা ওরা প্রডিউস করে, সেটা ওরা রেগুলার বেসিসে খাচ্ছে। এটাকে আপনি খারাপ হিসেবে নিতে পারছেন না। তো এখন ওইখানে যদি আপনি পাঞ্জাবে যান, পাঞ্জাব বা ওই দিকের যে স্টেট গুলো আছে, পাঞ্জাবের পাশে জানি কি রাজস্থান, আপনি যদি ওখানে যান, ওখানে এটা হচ্ছে গিয়ে কমন একটা বিষয় যে ওরা এই ধরনের লোকাল একটা যে অ্যালকোহল সেটা তারা কনজিউম করে এবং এটা তাদের কালচারের সাথে চলে আসে। তো আপনি চাইলেও এমন কোনো রুলস ওখানে ক্রিয়েট করতে পারবেন না যে যেটার কারণে আমি অ্যালকোহল একদম কনজাম্পশন রেস্ট্রিক্টেড করে দিব। তো কিন্তু বাংলাদেশে কোনো কালচার, আচ্ছা এবার আসি, বাংলাদেশে কি এটা নাই? আছে। বাংলাদেশে যদি আমরা ট্রাইবদের মধ্যে দেখি, যারা আমাদের ট্রাইবাল যারা আছেন তাদের মধ্যে কিন্তু এই যে লোকাল যে তারা নিজেরা কিন্তু যে লোকাল যে অ্যালকোহল সেটা তারা প্রডিউস করে, তাদের কালচার এটা সাপোর্ট করে, সেই অ্যালকোহল কনজাম্পশনও তারা করে বিভিন্ন তাদের তাদের ফেস্টিভ্যালে। কিন্তু এটা কি আমাদের জন্য, মানে এটা আমাদের, ওরা এটা কনজিউম করতে ওদের জন্য এটা রেস্ট্রিক্টেড না, কিন্তু আমি যদি ন্যাশনাল ওয়াইড চিন্তা করি বাংলাদেশে, এটা কিন্তু রেস্ট্রিক্টেড করা, যে না ওরা এটা তৈরি করছে, এটা ওরা ওদের ফেস্টিভ্যালে কনজিউম করতে পারে বা ওরা ওদের মতো এটা কনজিউম করতে পারে, কিন্তু আমি আপনি অ্যাজ এ মুসলিম আমি কিন্তু এটা রেস্ট্রিক্ট করতে পারবো না। এটা আরো একটা মজার বিষয় বলি, আপনারা যদি ট্রাভেল করে থাকেন বাহিরে, আপনি কি জানেন আপনি যদি বাংলাদেশি হন এবং বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করেন, আপনি ডিউটি ফ্রি শপ থেকে, অর্থাৎ যেখানে আপনি মানে ডিউটি মানে ট্যাক্স পে করেও আপনি কোনো অ্যালকোহল মানে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন না, অর্থাৎ ক্যারি করতে পারবেন না। বাংলাদেশি পাসপোর্ট হলে এবং আপনি যদি মুসলিম হন, আপনি কোনো অ্যালকোহল ক্যারি করতে পারবেন না, এটা একদম রেস্ট্রিক্টেড। ইমিগ্রেশনে তো ধরা পড়বেনি, ইমিগ্রেশনে তো আপনার ফুল বডি লাগেজ সবকিছু চেক করবে, সেখানে আপনি ধরা পড়বেন এবং আপনি অ্যালকোহল নিয়ে আসলে ওটা আপনার এগেইনস্টে উল্টা মামলা হয়ে যাবে। কারণ বাংলাদেশের রুলস মানে লটাই এরকম যে মুসলিম হলে তুমি অ্যালকোহল তো তোমার কনজিউম করা হারাম, তুমি কেন অ্যালকোহল নিয়ে আসবা, আর বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আসছো। কিন্তু এইবার একটা মজা শুনেন, যদি আপনি অন্য রিলিজিয়ান হন, হিন্দু হন বা বুদ্ধ হন, খ্রিস্টান হন, ট্রাইবাল হন, সেই ক্ষেত্রে আপনি 1 লিটার, তাও আবার সেটা খুবই মিনিমাম অ্যামাউন্টে 1 লিটার পর্যন্ত অ্যালকোহল ক্যারি করতে পারবেন লিগ্যাল ওয়েতে, সেটা ডিউটি মানে ওই যে ট্যাক্স দিয়ে নিয়ে এসে 1 লিটার পর্যন্ত ক্যারি করতে পারবেন। এখানে ডুয়ালিজমটা কেন? ওই যে আমি বললাম যে এই যে মেজরিটিটাকে মেইনটেইন করার জন্য যে মুসলিমদের রেস্ট্রিক্টেড করে দিয়েছে, কিন্তু যেহেতু হিন্দু রিলিজিয়নে এটা মোস্ট প্রবাবলি রেস্ট্রিক্টেড না, ওনাদের জন্য অ্যালকোহল কনজাম্পশনটা হারাম করা, মানে ওনাদের এই রেস্ট্রিকশন নাই, বা খ্রিস্টানদের তো নাই বা ট্রাইবালদের তো নাই, তো তাদেরকে এই সুযোগটা দিয়েছে যে তাও এই যে যেহেতু মুসলিম প্রধান কান্ট্রি, অ্যালকোহল একদমই রেস্ট্রিক্টেড জিনিস আমাদের জন্য, এই জন্য খুবই অল্প পরিমাণ 1 লিটার এটাকে হচ্ছে অ্যালাউ করা হয়েছে। কিন্তু আপনি ইউরোপে যান, ওখানে অ্যালকোহল হচ্ছে গিয়ে ওরা পানির মতো কনজিউম করে, ওখানে যে আবার আপনি এই রুলস করেন, এখানে এটা সম্ভব না করা, কারণ ওদের কালচারের সাথেই এটা যায় না। আপনি ইন্ডিয়াতে যান, এই রুলস আপনি করা সম্ভব। আবার পাকিস্তানে যান, ওখানে এই জিনিস আমাদের দেশের থেকেও স্ট্রিক্টলি মেনটেন করা যায়। পাকিস্তানে আপনি মানে মানে কি বলবো, কোটি টাকা দিলেও দেখা যাবে অ্যালকোহল পাবেন না, ওরা বা সৌদি আরবিয়াতে যান আপনি পাবেন না, বা আপনি মিডল ইস্টে গেলে খুব সহজে পাবেন না। এটাই, সো এটাই বলছিলাম যে ইট ম্যাম ফেভারস আপনার দ্য কথাগুলোর সাথে রিলেট করে না আমরা একটা মুভির সিন লাইক পিকে মুভিতে দেখায় না, ওই সিনটা না রিলেট করা যাচ্ছে খুব ইজিলি। লাইক দেখায় যে সে হচ্ছে ওয়াইন নিয়ে যখন মসজিদে যেতে নেয়, ওইখানে হচ্ছে তাকে দৌড়ানি দেওয়া হয়, মানে ওই সিনটার মতো অনেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওইটাই তো বলতেছে, এটা তো আমি এই মানে অনেক ক্ষেত্রে কিন্তু দেখেন ওখানে যেটা দেখায় এটা কিন্তু আমরা রং বলতে পারি না, কারণ ওই জি সিনারিওতে ওইটাই ওকে। এখন আমি মুসলিম, আমি আমি তো বাংলাদেশে বসে অ্যালকোহল কনজিউম করতে পারি না, আমার গভর্নমেন্টের রুলসও তো সেরকমই হবে, যে এই দেশে মেজরিটি পিপল যেটা সাপোর্ট করে সেভাবেই সে করবে। আবার আমি ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে গেলে আমাকে কিছু জিজ্ঞাসাও করবে না যে তুমি মুসলিম না হিন্দু, তুমি এখানে অ্যালকোহল বসে কেন খাচ্ছ, বিকজ ওখানে ওদের রিলিজিয়নটাই ওটা সাপোর্ট করে, ওদের কালচার ওরকম। তো এটা আসলে ওই যে বললাম এরিয়া বেসিস, এটাই তো মানে ডেমোক্রেসিটাও কিন্তু মানে কান্ট্রি টু কান্ট্রি এটা ডেফিনেশনটা ভ্যারি করে ফেলে, এরকমও একটা সিচুয়েশন হয়।
আচ্ছা আমরা আমাদের ক্লাস টাইম ওভার করে ফেলেছি। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে এই যে ডেমোক্রেসি এবং মোনার্কি নিয়ে পড়তে যে একটা জিনিস আমরা খুব ফিল করেছি সেটা হচ্ছে আমরা রাজনৈতিক দল নিয়ে কোনো আইডিয়া রাখি না, তাই না? আচ্ছা রনি প্রশ্ন করতে এটা নিয়ে চাচ্ছেন। বেশি আইডিয়া থাকে ম্যাম। হ্যাঁ রনি বলেন, হ্যান্ড রেজ করেছেন, কোশ্চেনটা অ্যান্সার দিইনি, বলেন। হচ্ছে আমাদের যে সিটি হবে, সিটির টপিকটা একটু বলবেন, আমি মাত্র ক্লাসে জয়েন ডেমোক্রেসি করেছি। আর মোনার্কি, মানে আজকে ma'am. পর্যন্ত যা যা বললাম সেটা। আজকে আমি মানে পলিটিক্যাল পার্টি নিয়েও আলোচনা করতে চেয়েছিলাম, মানে আরেকটা টপিক শুরু করতে চেয়েছিলাম, কিন্তু এই যে বললাম না ডেমোক্রেসি নিয়ে পড়াতে গেলে অনেক কথা চলে আসে, তো এই জন্য পারলাম না। এই দুটো টপিক ম্যাম আমাদের এই যে ডেমোক্রেসি যে Okay, ma'am, বুঝতে স্লাইডটা পারছি, সেটা কি thank you. দেওয়া হয়েছিল? আমি কি দিয়েছি? আমার না মনে নাই, একটু বলেন তো। না ম্যাম, আসলে আমি দেখতে পাইনি কোনো জায়গায়। ডেমোক্রেসি স্লাইডটা দেওয়া হয় নাই। আচ্ছা এখনই দিয়ে এইটা- দিচ্ছি, আমি এইটা- এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা নাই দিতে পারে, ভুল হতেই পারে, আমার এখনই দিচ্ছি। আচ্ছা Okay. So, মোনার্কি আর next- হচ্ছে ম্যাম নো প্রবলেম ম্যাম, যেটা আপনি স্লাইড ওটাও এখন ম্যাম দিলেই হবে। মানে দুইটার একটা স্লাইডও দেইনি, এই তো? জি ম্যাম, সমস্যা নাই, এখন দিলেই হবে, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, স্লাইড শেয়ার করে দিচ্ছি। সো যেটা বলছিলাম যে আমাদের নেক্সট ক্লাসে যেটা হবে যে আমরা আসলে আমাদের ক্লাস টাইম অন টাইমে আমরা ক্লাস করবই, সেটাতে কোনো কথা নাই। কিন্তু হচ্ছে গিয়ে আমরা ক্লাসের পরে আমরা ক্লাস টেস্টটা দিব, আর নেক্সট ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে গিয়ে আপনার ডেমোক্রেসি, সরি পলিটিক্যাল পার্টি। দেখবেন যে ডেমোক্রেসি পড়ি বা মোনার্কি পড়ি, আমরা একটা বিষয় খুব ফিল করেছি, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের কিন্তু রাজনৈতিক দল নিয়ে আইডিয়া খুব কম। আমি এটা আপনাদের সাথে কথা বলে এটা ফিল করতে পেরেছি। আমি অনেক অনেক মানে সেমিস্টারে দেখা যায় যে ডেমোক্রেসি নিয়ে এভাবে পড়াই না, সরি পলিটিক্যাল পার্টি নিয়ে এভাবে পড়াই না, যদি দেখি যে স্টুডেন্টদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকে। তো আপনাদের ক্লাসে আমার আন্ডারস্ট্যান্ডিংটা রিয়েলাইজেশনটা এরকম আসলো যে আপনাদের একটু হলো আইডিয়া কম আছে। তো পলিটিক্যাল পার্টি যে ভালো দিক থাকতে পারে, খারাপ দিক থাকতে পারে, বা পলিটিক্যাল পার্টির স্ট্রিম গুলো কেমন হয়, অর্থাৎ পলিটিক্যাল পার্টিটা কিভাবে আসলে আসে, মানে স্ট্রিমটা, আমি এটাই বোঝাতে চাচ্ছি। এই বিষয়গুলো নিয়ে আমরা মেইনলি ফোকাস করব এখানে। এখানে আমরা ফোকাস করব এবং ইনশাআল্লাহ এটা একটা ক্লাসে শেষ করব, কারণ পলিটিক্যাল পার্টি খুব বড় কোনো টপিক না। এটা শেষ করব এবং এরপরে আরেকটা টপিক পড়বো, যেটার জন্য আসলে আমি ওয়েট করছি, এটা আগে পড়াই ফেলতাম, কিন্তু যেহেতু দেখলাম যে পলিটিক্যাল পার্টি বুঝি না, তো সেক্ষেত্রে আসলে আমার ওইটা না, সেটা হচ্ছে বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট সিস্টেম। অর্থাৎ দেখবেন যে গ্রামে গেলে আমরা দেখি ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, মেম্বার, আবার ঢাকা শহরে চলে আসলে সেটা হয়ে যায় ওয়ার্ড কমিশনার, এখন যেটা নাম হয়ে গেছে কাউন্সিলর, আবার গ্রামে সেটা নাম হয়ে গেছে মেয়র। তো মেয়র কি, কাউন্সিলর কি, আবার ঢাকা সিটি মেয়র দেখতে পাচ্ছি, আবার আমি ঢাকা সিটি কর্পোরেশন বলছি, কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন বলছি, কিন্তু টাঙ্গাইল সিটি কর্পোরেশন বলি না। টাঙ্গাইল কিন্তু ঠিকই এখন পর্যন্ত মিউনিসিপাল। তো এই যে ডিফারেন্স গুলো, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাতে আমরা যখন যাব তখন আমরা দেখব যে অনেক সিস্টেমটাতে অনেকটা প্রবলেম আছে। প্রবলেম না, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে মানে গভর্নমেন্ট সিস্টেমটা একটু ডিফারেন্স আছে। এই ডিফারেন্স গুলোকে, লোকাল গভর্নমেন্টের স্ট্রাকচারটা কি, এটা নিয়ে আমি আসলে পড়াবো। ওকে, আমি স্লাইড আপলোড করে দিয়েছি, সো পেয়ে যাবেন। আমি নিজে এটা ভুলে গিয়েছি, মানে আমি দেখা যায় যে ক্লাস ধরে ধরে সব ফাইল আপলোড করে দিই, তো হয়তো আপনাদেরটা ওই যে রেকর্ডেড ভার্সন দুটো আপলোড করে নেই, তো সাথে সাথে হচ্ছে কি ফাইলগুলো আপলোড করে নেই, সো পেয়ে যাবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। এন্ড এই তো এখন একটা হচ্ছে আপনাদের ওয়েবিনার আছে, কাইন্ডলি ওয়েবিনারটাতে জয়েন করেন। ঠিক আছে, জি সবাই ম্যাম। ভালো থাকবেন, Okay, আসসালামু try to- আলাইকুম। ওকে ম্যাম, আসসালামু থ্যাংক ইউ সো আলাইকুম। মাচ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। ম্যাম। হ্যাভ এ গুড টাইম।